বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে জুলাই আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন। সোমবার রাত ২টার দিকে যমুনার প্রধান ফটক থেকে সরে যান তারা। জুলাই আন্দোলনের আহতদের সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন আন্দোলনের আহ্বায়ক। রোববার সন্ধ্যার পর উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতিসহ মোট ৭ দফা দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই আন্দোলনের আহতরা। পরে রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা। আমরা ন্যাশনাল আইডেন্টিটি চাই। সেকেন্ডলি আমাদের দায়মুক্তি অধ্যাদেশ যেটা বলা হয়, কোনো সরকার এসে যেন আমাদেরকে কোনো ধরনের আইনি জটিলতা ফেলতে না পারে, সেটার জন্য দায়মুক্তি অধ্যাদেশ করতে হবে। কাউকে যে ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে কাউকে দেওয়া হচ্ছে না। এখানে যদি পরিপূর্ণ বা প্রপার ট্রিটমেন্টটাই হতো তাহলে তো আজ এই ৬ মাস হলো হসপিটালে বেডে থাকতে হয় না। কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন তিনি। অভিযোগ করেন স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর আমলারা জুলাই বিপ্লবের আহতদের সুচিকিৎসায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে। চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে এই সপ্তাহের মধ্যেই। এটা কোনো ওই যে আলোচনার সাপেক্ষে চলমান প্রক্রিয়া ব্যাপারটা মনে হয় এই সপ্তাহের মধ্যে। ৬ নম্বরটা রাষ্ট্রীয় সম্মাননা, এটা আসিফ স্যারের কাছে জানবো যে আইনি সুরক্ষাটা কোন পর্যায়ে আছে, আর রাষ্ট্রীয় সম্মাননা প্রোক্লেমেশন এই বিষয়গুলো নিয়ে তো আমরা স্টিল কাজ করতেছি। দীর্ঘ ২ ঘন্টা আলোচনার পর হাসনাত আব্দুল্লাহ জানান আহতদের সব দাবি পূরণ করা হবে। এরপর হাসনাতের কথায় আশ্বস্ত হয়ে রাত ২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে যান জুলাই আন্দোলনের আহতরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর আগে প্রায় ৬ ঘন্টা সড়ক অবরোধ শেষে রোববার বিকেলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন জুলাই আন্দোলনে আহতরা। রোববার বেলা ১১টা থেকে শ্যামলীতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে দুই পাশে সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ। উন্নত চিকিৎসা, দ্রুত পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা। জুলাই আগস্ট আন্দোলনে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে পথে নেমে এসেছিলেন ছাত্র জনতা। এবার আহত হয়ে সঠিক চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে আবারও নামলেন সড়কে। রোববার বেলা 11:30টার দিকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। তাদের অভিযোগ, দেশের জন্য আন্দোলন করতে আহত হওয়ার পরও তাদের চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে না সরকার। সুচিকিৎসা দেওয়ার কথা ছিল, ওরা এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল যে আমরা ডিসেম্বরের শেষ দিকে এটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল তাদের, তখন তারা দেয়নি। এর আগেও সড়ক অবরোধ করেন আহতরা। সে সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সুচিকিৎসার আশ্বাস। তবে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ আহতদের। বাবা মাকে এখন আমার এলাকায় প্রতিবেশীর কাছে শুনতে হয়েছে, আপনার ছেলে তো পঙ্গু, আপনার ছেলে আন্দোলনে কেন গেল? আমাদেরকে কয়েকবার আশ্বস্ত করা হয়েছে কিন্তু এটা পূরণ করা হয় নাই, এই জন্য আমরা আবার নামছি। এদিকে অবরোধের কারণে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে শ্যামলী ও আশপাশের অনেক সড়ক। ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। গন্তব্যস্থানে আসাটা যাওয়ার জন্য আমি খুবই কষ্ট করে আসছি, যেটা হচ্ছে মনে করেন 2 থেকে 3 কিলোমিটার হাঁটাই লাগছে। অপারেশনের ডেট আছে, সে সময় মতো আসতে পারতেছে না। আমি চোখের ডিপার্টমেন্টে গিয়েছিলাম, সেখানেও একই কথাবার্তা শুনলাম। মানুষ আসলে চরম একটা ভোগান্তির মধ্যে পড়ে গেছে। শ্যামলীর আশেপাশে অন্তত 10টি সরকারি বেসরকারি হাসপাতাল রয়েছে। সড়ক অবরোধে সাধারণ মানুষের পাশাপাশি ভোগান্তিতে পড়েন রোগীরাও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি দিয়েছেন তিতুমিরের শিক্ষার্থীরা। রোববার রাতে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন। এর আগে টানা 4র্থ দিন সড়ক অবরোধ করে জনভোগান্তি ঘটায় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তাদের অবরোধের কারণে প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে মহাখালী বনানী সড়কে যান চলাচল। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরেই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে উত্তাল কলেজ ক্যাম্পাস। সরকারের পক্ষ থেকে বারবার অযৌক্তিক দাবি না মানার কথা বলা হলেও থামেনি বিক্ষোভ। বিশ্ব ইজতেমার কারণে রোববার সকাল থেকে থেমে থেমে কর্মসূচি চললেও বিকেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যার পর অবস্থান নেয় মহাখালী আমতলী সড়কে, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা এতগুলা স্টুডেন্ট এতদিন ধরে আন্দোলন করছি, কেউ আমাদের
দাবি মানছে না, তাই আমরা আজকে এখানে অবস্থান করছি, প্রত্যাখ্যান করছি টোটালি। আর আমাদের এই আন্দোলন আমরা অনির্দিষ্টকালের জন্য চলমান রাখবো। অবরোধের কারণে যানজটে তীব্র ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। দুদিন পর পর আন্দোলনের নামে অবরোধ, ভোগান্তির শেষ কোথায় এমন প্রশ্নও মানুষের। যারা আমাদের সাধারণ জনগণদেরকে এরকম ভোগান্তি স্বীকার করছে, সেই বনানী কাকুলি থেকে হেঁটে আসছে, আপনারাই বলেন এটা কি স্বাধীন দেশের প্রাপ্য ছিল? আমাদের ছাত্রদের কাছে প্রশ্ন, তারা কি আমাদেরকে আরো কষ্ট দিতে চাচ্ছে স্বাধীন দেশে? একটা লেন ওনারা ইমার্জেন্সি যে লেনটা সেটা একটা ফাঁকা রাখার দরকার ছিল। পেছনে কিছু অ্যাম্বুলেন্স আছে, তারা আসতে পারতেছে না। কি বলবো, এটা মানা যায় না আসলে। এইভাবে দেশে কি শুরু হয়েছে এগুলা? সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয় বলে শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। আজকে উপদেষ্টাদের অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। তারা আমাদের সাথে কোনো প্রকার আলোচনা করেননি। এদিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আমরণ অনশনের পঞ্চম দিন পার করেছে তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী। তাদের মধ্যে অসুস্থ কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার রাজধানীর এনইসিতে একনেক সভা শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, এটি মানা হলে ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় মোংলা বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে বলে জানান তিনি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ এবং অনশন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই দাবিতে সময় বেঁধে দিয়ে সরকারকে আলটিমেটামও দেয় তারা। রোববার একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কোনো অযৌক্তিক দাবি সরকার মানবে না। কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এ সময় আসছে বাজেট নিয়ে তিনি বলেন, অর্থায়নের জন্য বিদেশ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য রাজস্ব বাড়ানোতে মনোযোগ দেওয়া হবে। বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের সময় বাড়ানোর পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি। বাজেটের ঘাটতি তো বেশি বাড়ানো যায় না, তাহলে তো মূল্যস্ফীতি হবে। সে কারণে দেশীয় অর্থায়ন আর বৈদেশিক অর্থায়ন উল্টো হয়ে গেছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, চীনের আগ্রহী সরকার মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর প্রকল্প হাতে নিয়েছে। এ বন্দরকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলা হবে। অনেক প্রকল্পে পায়রা বন্দর এরকম কিছু প্রকল্প আছে, যেসব প্রকল্পে দেশীয় যারা ঠিকাদার এরা কিন্তু রাতারাতি কোটিপতি হয়ে গেছিল। একনেক সভায় দেশীয় নতুন গ্যাস কূপ খনন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করা সহ মোট ১৩টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে ১২,৫৩২ কোটি টাকা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর ৭ কলেজ নিয়ে কমিউনিটি বিশ্ববিদ্যালয় করা সহ নানা প্রস্তাবনা নিয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিশ্ববিদ্যালয় হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে একাডেমিক কার্যক্রম চালানোর চিন্তাও রয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার ৭ কলেজের অধিভুক্তি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা চান আলাদা একটি বিশ্ববিদ্যালয়। কিন্তু এসব কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষে এখন ফাইনাল পরীক্ষা চলছে, তাই দ্রুত সমস্যার সমাধান চান শিক্ষার্থীরা। আমাদের প্রত্যাশা হবে যে এই সেশন জেটটা যদি কমান যায়, একটা রূপরেখা দিয়ে স্বতন্ত্র ইউনিভার্সিটির কার্যক্রমটা পরিচালনা করা, যত দ্রুত সম্ভব যারা দায়িত্বে আছেন তারা সবাই যাতে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে। কলেজ কর্তৃপক্ষ বলছে, শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় চালুর আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রশাসন নিয়েও ভাবা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই মত, সেটা হলো এই ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেটা
তারা সহযোগিতা দিয়ে যাবেন। শিক্ষা গবেষকরা বলছেন, নতুন বিশ্ববিদ্যালয়ের জন্য আইন করতে হবে, লাগবে প্রশাসনিক ভবন, উপাচার্য, কোষাধ্যক্ষ সহ প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ দিতে হবে। এসবের জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আমরা ইনট্যাক্ট বন্ধ করে দিয়েছি, আমরা আর নতুন করে নিচ্ছি না, কিন্তু আমরা যারা অলরেডি চলে আসছে সিস্টেমের মধ্যে তাদের শিক্ষা ব্যবস্থাটা যেন কমপ্লিট করতে পারে, পরিপূর্ণভাবে শেষ হয়, সেক্ষেত্রে আমরা সেই ধরনের এই কথাগুলো আমরা বলে রাখছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এরই মধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে, বেশ কয়েকটি নামের প্রস্তাবনাও দেয়া হয়েছে। দ্রুত বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেয়া হবে। তারা কিন্তু সার্বক্ষণিক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে আমরা যৌথভাবে কাজ করব, মন্ত্রণালয় এবং ইউনিভার্সিটি লঞ্চ কমিশন টুগেদার, এবং এটাই দরকার। সেক্ষেত্রে একটা ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে, বাট উই আর ডুইং আওয়ার ওয়ার্ক। এই সময়ে তিতুমির কলেজের আলাদা বিশ্ববিদ্যালয় দাবি অযৌক্তিক বলছেন বাকি 6 কলেজের শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের কেউ অপকর্মে জড়ালে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতি ও দলের ভেতর ব্যাপক পরিবর্তন আনার আশ্বাস দেন তিনি। রোববার রাজধানীর কদমতলীতে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, সংস্কারের কারণে নির্বাচনে দেরি হলে সুযোগ নিতে পারে স্বৈরাচার। রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা নিয়ে ধারাবাহিক কর্মশালা করছে বিএনপি। বিভাগ ও জেলার পর থানা পর্যায়ে চলছে কর্মশালা। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কদমতলী থানায় এই আয়োজন। শুরুতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দেন, দলের কারো বিরুদ্ধে অপকর্মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু সংখ্যক সদস্য কিছু কিছু অনৈতিক কাজে জড়িত করেছে নিজেদেরকে। আমরা তাদেরকে সতর্ক করেছি। সতর্ক করার পরে যখন তারা সতর্ক, যারা হয়ে গিয়েছে ভালো, যারা সতর্ক হয়নি তাদের বিরুদ্ধে আমরা দলীয় অবস্থান থেকে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরো বলেন, যখন কেউ সাহস পায়নি তখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি। ভোটাধিকার প্রতিষ্ঠায় বহু মানুষ জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। তাই সংস্কারের কথা বলে নির্বাচন দেরি করার সুযোগ নেই। যারা সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। নির্বাচন নির্দিষ্ট সময় পরপরই হতে হবে, না হলে জন অধিকার প্রতিষ্ঠিত হবে না, বলেন তারেক রহমান। আমরা বিপদ থেকে রক্ষা করতে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে যোগ দিয়েছেন লাখো মুসল্লি। ঢাকার একাংশ সহ 22 জেলার মানুষ অংশ নিচ্ছেন এই ধাপে। এর আগে রোববার সন্ধ্যা থেকে ইজতেমা ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ হয় রোববার সকালে। এরপর মাঠ ছাড়তে শুরু করেন অংশগ্রহণকারী মুসল্লিরা। প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন প্রায় 40 লাখ মুসল্লি। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে 2 ধাপে। প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শেষ হবে 5ই ফেব্রুয়ারি। 8 দিন বিরতি দিয়ে 14ই ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সাদের অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। হাসান, বিশ্ব ইজতেমার যে আহ্বানের কথাটি হওয়ার কথা ছিল ফজরের নামাজের পর, সেটি অনুষ্ঠিত হয়েছে কিনা সেখানকার এই মুহূর্তের আনুষ্ঠানিকতা নিয়ে জানাবেন।
দেখুন, প্রতি বছর আমরা যেটি দেখে আসছি যে আহ্বায়নের মাধ্যমে সাধারণত বিশ্ব ইজতেমা শুরু হয়, তবে এবার দ্বিতীয় পর্বের প্রথম দিন এখন পর্যন্ত কিন্তু আহ্বায়ন হয়নি। আমরা ইজতেমার যারা আয়োজক তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী তাদের যে আলোচ্যসূচি বা এখানে যে কর্মসূচি সেটিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং এখন বয়ান বন্ধ আছে আনুষ্ঠানিকভাবে। 10টার দিকে নজমে ইজতেমার যারা সাথী আছেন তাদের উদ্দেশ্যে এখানে বয়ান হবে এবং সেই বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ হোসেন এবং দুপুর 12টা নাগাদ আর কোনো কর্মসূচি আপাতত তাদের নেই বলে এখানের যারা ইজতেমার মিডিয়া সমন্বয়ক তিনি আমাদেরকে জানিয়েছেন এবং 12টার পর তিনি এই বিষয়টি নিয়ে যে আপডেট তথ্য সেটি আমাদেরকে দিতে পারবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা ইজতেমার ময়দান ঘুরে যেটি দেখেছি যে মূল ময়দানে কিন্তু যে 22 জেলার মুসল্লি তারা এসে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যে নির্ধারিত খিত্তা সেই খিত্তাগুলোতে অবস্থান নিয়ে সকালে এখানে ফজর নামাজ পড়েছেন এবং এখন অনেকে বিশ্রাম নিচ্ছেন বা অনেকে তসবিহ তাহলিল বা ব্যক্তিগত যে ধর্মীয় ইবাদত সেগুলোতে ব্যস্ত রয়েছেন এবং কিছু মুসল্লিকে আমরা দেখেছি রান্না বান্না করছেন এবং খাবারের যে আয়োজন সেটি চলছে এবং এই যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলবে এবং ধর্মীয় বয়ান আজকে মূলত ধর্মীয় বয়ান হবে প্রথম দিন এবং দ্বিতীয় দিনে প্রথম পর্বে নিয়ে এখানে গণবিয়ের অনুষ্ঠান হবে এবং পরবর্তীতে বুধবার এখানে আখেরি মোনাজাত হবে এবং আখেরি মোনাজাতের মাধ্যমে নিজামের যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকতা শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং এই প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর 10,000-এর মতো পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন। পুরো ময়দানকে 5টি সেক্টরে ভাগ করে তারা দায়িত্ব পালন করছেন এবং এখন পর্যন্ত আমরা যে পরিবেশ দেখেছি পুরোপুরি শান্ত এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ইজতেমা এখানে উদযাপিত হচ্ছে। এই ছিল বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে সারা দেশে। শাস্ত্রমতে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পূজা। হিন্দু ধর্মমতে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার দেবী সরস্বতী। দেবীর কাছে তাই প্রার্থনা করেছেন শিক্ষার্থী ও ভক্তরা। সারা দেশের মন্দির, মণ্ডপ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজার পাশাপাশি প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি। ঢাকেশ্বরী মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রীয় পূজা মণ্ডপ ছাড়াও বিভিন্ন হলে চলছে পূজা। চট্টগ্রামের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রায় 15 দিন ধরে মিলছে না নবজাতক শিশুদের জীবন রক্ষাকারী পিসিভি ও পেন্টাভ্যালেন্ট টিকা। সন্তানকে টিকা না দিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেক অভিভাবক। চিকিৎসকেরা বলছেন, সময় মতো টিকা না পেলে শিশুদের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। শিশুদের মারাত্মক রোগ হুপিং কাশি, ডিপথেরিয়া ও ধনুষ্টঙ্কার প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট এবং নিউমোনিয়া প্রতিরোধে দেয়া হয় পিসিভি টিকা। 0 থেকে 10 মাস বয়সী শিশুর জীবন রক্ষায় প্রয়োজন এসব প্রতিষেধক। তবে চট্টগ্রামে অনেক টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রায় 2 সপ্তাহ ধরে মিলছে না এইসব বিনামূল্যের টিকা। বেসরকারিভাবে টিকা দিতে গেলে প্রতি ডোজের দাম পড়ে 5 থেকে 7,000 টাকা। আমি সবসময় ওকে টাইমলি দেওয়ার চেষ্টা করি, মানে যে ডেট দেওয়া হয় ওই ডেটেই আসি। তো কালকে আসছি তাই নাই, ওর ডেট ছিল, আজকে আবার আসতে হইলো। আমরা চাই সবসময় যেন টিকাটা সঠিক টাইমে দেওয়া হয়, আমরা বাচ্চা যেন সুস্থ থাকে। সময় মতো টিকা দিতে না পারলে নবজাতক ও শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, ফলে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশু সন্তানদের ক্ষেত্রে আমাদের উৎকণ্ঠা, উদ্বেগ এবং সচেতনতা সবগুলোই আমাদের ব্যাপকভাবে থাকে এবং যখন সরবরাহ না পাই তখন ন্যাচারালি আমাদের উৎকণ্ঠা বেড়ে যায়। গত বছর টিকা সরবরাহ কম থাকায় ঘাটতি দেখা দিয়েছে জানিয়ে শীঘ্রই সংকট দূর হওয়ার আশা স্বাস্থ্য বিভাগের। 23 সাল এবং 24 সালের প্রথম দিকে কিছু ঘাটতি থাকার কারণে কিছুটা ড্রপ আউট ছিল, সেগুলো কাভার করতে গিয়ে কিছুটা আমাদের ঘাটতি আছে। এই বছরের প্রথম দিকে আমরা চাহিদা বেশি দিয়েছি, আশা করি সব ভ্যাকসিন যদি অ্যাভেলেবল চলে আসে তাহলে আর কোনো ঘাটতি থাকবে না আমাদের।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রাম সিটি ও উপজেলায় বছরে ৭.৫ লাখ পেন্টাভ্যালেন্ট টিকা লাগে। সবশেষ ১৫ জানুয়ারি ৪০,০০০ পেন্টাভ্যালেন্ট ও ১০,০০০ পিসিভি ভ্যাকসিন সরবরাহ করা হয়, যা চাহিদার তুলনায় খুবই কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিশুদের টিকা সংকটের বিষয়ে আরও জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে যে বছরে চট্টগ্রামে টিকা লাগে ৭.৫ লাখ, কিন্তু দেয়া হয়েছে মাত্র ৪০,০০০। তো এই বিশাল ঘাটতি পূরণে কোনো উদ্যোগ দেখা গেছে কিনা, আর শিশুদের এই সংক্রান্ত সমস্যার অভিযোগ কেমন পাওয়া যাচ্ছে অভিভাবকদের কাছ থেকে? দেখুন, প্রতিবেদন আমরা যেমনটি শুনছিলাম ঠিক অবস্থাটা ঠিক তেমনই। আমরা আসলে গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝিতে আসলে এই টিকার যে সংকট সেটি শুরু হয়েছিল এবং আমরা দেখছি আসলে পর্যায়ক্রমে সেই সংকটটি আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আমরা এটি নিয়ে চট্টগ্রামে যিনি সিভিল সার্জন রয়েছেন তার সাথে আমরা কথা বলছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে 2023-24 সালে কিছু টিকার ঘাটতি ছিল, সেই ঘাটতিটা আসলে এখন কিছুটা সংকট দেখা দিয়েছে এবং তারা বলছেন যে চলতি বছর শুরুর দিকে তারা যে পরিমাণ চাহিদা রয়েছে বা চট্টগ্রামে যে পরিমাণ টিকার চাহিদা রয়েছে তার থেকে বাড়তি চাহিদা তারা দিয়েছেন যাতে সামনে কোনো সংকট তৈরি না হয়, এবং তারা ধারণা করছেন যে ফেব্রুয়ারি মাসের শুরু অর্থাৎ এই সপ্তাহের মধ্যেই এটি একটি চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। এবং আমরা দেখছি যে সমস্ত টিকা কেন্দ্রে কয়েকদিন ধরেও আসলে টিকার খুব হাহাকার চলছিল, সেখানে আস্তে আস্তে টিকার যে সংকট সেটি আসলে কাটতে শুরু করেছে। এবং যারা যে সমস্ত নবজাতক শিশুর মা রয়েছেন, গার্জিয়ান রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে গত মাসের মাঝামাঝিতে যে সংকটটি তৈরি হয়েছিল, সেই হাউতাস তাদের মধ্যে ছিল, সেটি আস্তে আস্তে কাটতে শুরু করেছে। আপনি জানেন যে আসলে এই টিকাগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া না হলে শিশুদের ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আসলে যারা চিকিৎসক রয়েছেন তারাও বলছেন যে আসলে এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়াটা খুবই সংগত একটি কাজ, কিন্তু যেহেতু এই মুহূর্তে টিকার কিছুটা ক্রাইসিস হয়েছে সংগত কারণে তারা অপেক্ষা করার জন্য পরামর্শ দিয়েছেন। একেবারে এই টিকা এই মুহূর্তে না দিলে যে একেবারে খুব বড় ক্ষতি হবে তা নয়, তবে যত দ্রুত এই টিকাটি দেওয়া যায় ততটাই ভালো বলে তারা মনে করছেন। এবং সিভিল সার্জনের পক্ষ থেকে এবং অন্যান্য স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে টিকা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে যাতে পর্যাপ্ত সরবরাহ করা হয় সেটি নিয়ে তারা কাজ করছেন এবং ধারণা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা টিকা পেয়ে যাবেন। আপনি জানেন যে আসলে চট্টগ্রামে যে পরিমাণ টিকার দরকার হয় প্রতি বছর সেটি চলে আসে, কিন্তু গত বছর কিছুটা টিকার সংকট ছিল, সরবরাহের কিছুটা ঘাটতি ছিল এবং সেই ঘাটতির যে সেটি এখন আসলে টানতে হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে যদি সব টিকা চলে আসে তাহলে যেই হাহাকারটি ছিল সেটি আর থাকবে না। তো এই হচ্ছে আমার কাছে আসলে চট্টগ্রাম থেকে শিশুদের পিভিসি এবং পেন্টাভ্যালেন্ট টিকার সরবরাহের ঘাটতি নিয়ে সর্বশেষ। চট্টগ্রামে পেন্টাভ্যালেন্ট টিকার সংকট দেখা দিয়েছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। শুরুতে জমে উঠেছে 21শে বইমেলা। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের স্টলগুলোতে নতুন বই দেখে মুগ্ধ পাঠক। প্রকাশকদের আশা গতবারের চেয়ে এবারের মেলা আরও জমজমাট হবে, বাড়বে বিক্রি। শুরুতে বই দেখার পাশাপাশি পছন্দের বই কিনতেও শুরু করেছেন পাঠকরা। দ্বিতীয় দিনেই পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বইমেলা প্রাঙ্গণ। একই আঙিনায় প্রায় সব ধরনের বইয়ের সমারোহ পেতে সারা বছর অপেক্ষা করেন পাঠকরা। বেশিরভাগ স্টলই গোছানো হয়ে গেছে, পাঠকরাও কিনছেন বাছাই করে। তরুণদের পছন্দের তালিকায় আছে রাজনীতি বিষয়ক বই। রাশিয়া ইউক্রেন ওয়ার চলছে কিংবা আমেরিকার যে নতুন ট্রাম্প ইলেকশনে জয়ী হলো, এই বিষয়ে তারা বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড পলিটিক্স এবং রাষ্ট্রনীতি কিভাবে চলবে এই বিষয়ে তারা ইন্টারেস্টেড হবে। এবারের বইমেলা সর্ববেস্ট হবে গতবারের তুলনায়, আর এবার সবচাইতে বেশি তরুণদের মনে হচ্ছে যে এদিকে আগ্রহ একটু বেশি, কারণ হচ্ছে নতুন বাংলাদেশ। লেখক পাঠকদের প্রত্যাশা সব মতের বই প্রকাশের একটি বড় উদাহরণ হবে এবারের মেলা। আপনার চিন্তার দৃষ্টিভঙ্গি থেকে একটু ভিন্ন, আপনি আরও 5টা গল্প লেখেন এর প্রতিবাদে, কিন্তু আপনি তাকে বলেন না যে এই বইটি ব্যান করে দেয়া হোক কিংবা এই লেখকটিকে গ্রেপ্তার করা হোক। তালিকায় তো হুমায়ুন আহমেদ স্যারের, এমদাদুল হক মিলন স্যারের এদের বই আসলে পড়া হতো আগে। এখন বর্তমানে আমি এই বইটাই আসলে সাদাত হোসেন এর বইটাই পড়ি। প্রকাশকরা আশা করছেন এবারের বিক্রি গতবারের চেয়ে বেশি হবে। আমাদের এবার নতুন বই হচ্ছে 300+, এছাড়া হচ্ছে 25 জন লেখকের প্রথম 25টা বই আসবে। দ্বিতীয় দিন হিসেবে আজকে যে পরিমাণ মানুষ পাঠক এসছে, হয়তো অনেকেই বই কিনছে না কিন্তু দেখছে তো কিনবে তারা এসে। আমার মনে হচ্ছে যে এবার মেলাটা জমবে।
এবারও থাকছে লিটল ম্যাক চত্বর, লেখক বলছে অনুষ্ঠানের মঞ্চ এবং শিশু চত্বর। লেখক পাঠকদের প্রত্যাশা, নতুন বই নিয়ে মতবিনিময়ে মুখরিত হবে মেলা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ারবাজার কারসাজির অভিযোগে বিগত 5 মাসে প্রায় 619 কোটি টাকা জরিমানা করলেও এখনও 1 টাকাও আদায় হয়নি। আইনের মধ্যে থেকেই এই টাকা আদায় করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আইনের মারপ্যাঁচ ও দীর্ঘসূত্রতায় এসব জরিমানা আদায় সম্ভব নয়। কারসাজিকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রয়োজনে আইনের পরিবর্তন জরুরি বলে মনে করছেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান খন্দকার রাশেদ মাকসুদ। বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুঁজিবাজারের কারসাজি চিহ্নিত করে শাস্তির আওতায় আনার উদ্যোগ নেয় কমিশন। এরই ধারাবাহিকতায় ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন সহ 11টি কোম্পানির শেয়ার কারসাজির প্রমাণ মেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অনিয়ম চিহ্নিত হওয়ায় তাদেরকে রেকর্ড 619 কোটি টাকা জরিমানা করে বিএসইসি। বিএসইসি জানায়, আইন অনুযায়ী আদেশ জারি হওয়ার 90 দিনের মধ্যে রিভিশনের সুযোগ রয়েছে। রিভিউতে জরিমানা বহাল থাকলে সেক্ষেত্রে হাইকোর্টে রিট করারও সুযোগ পান অভিযুক্তরা। কমিশন পূর্বের জরিমানা যেটা করলো সেইটা রিভিউতে বহাল রাখে, সেক্ষেত্রে সে হাইকোর্টে রিট করতে পারে। এটা তার ফান্ডামেন্টাল রাইট, এই পর্যন্ত যাইতে পারে। আর এর মধ্যে জরিমানার টাকা যদি আদায় না হয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে জরিমানা আদায়ের জন্য সার্টিফিকেট কেস করা হয়। বাজার বিশ্লেষকরা বলছেন, যেসব কোম্পানিতে কারসাজি হয়েছে সেসব কোম্পানিতে আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। তার উপর আইনের দীর্ঘসূত্রতায় কারসাজিকারীদের দৃশ্যমান শাস্তি না হওয়ায় আস্থা হারাচ্ছেন তারা। এই আইনের পরিবর্তন করতে হবে এবং তাদেরকে জরিমানা শুরুতেই ধরেই জরিমানা করতে হবে। কে সার্কুলার ট্রেডিং করতেছে, আপনার হলো কে ফ্রন্টলাইন ট্রেডিং করতেছে, হ্যাঁ, কে কি করতেছে, সব কিছু আপনার ইনসাইডার ট্রেডিং করতেছে, সব তো আপনার চোখের সামনে। আইনগতভাবে সে যদি হাইকোর্টের একটা রিট করে দেয়, তাহলে এটা ঝুলে যাবে। ঝুলে যাওয়ার অর্থ হলো যে বাজারের উপরে বিনিয়োগকারীদের মধ্যে একটা অনাস্থা জায়গা তৈরি হওয়া। তবে বিএসইসি জানায়, আইনের মধ্য থেকেই বর্তমান কমিশন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। আইন মানে পরিপালন নিশ্চিত করা হবে এবং এর মাধ্যমে আমরা মনে করি যে বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা, গভর্নেন্স অনেক বেশি এনশিওর হবে এবং এর মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে অনেকটাই আস্থা বৃদ্ধি পাবে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রায় 5 মাস অতিবাহিত হলেও বাজার স্থিতিশীল না হয়ে উল্টো আস্থা হারিয়েছেন বিনিয়োগকারীরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনোটির বয়স 50 বছর, কোনোটির আবার তার চেয়েও বেশি। বেশিরভাগই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে বেশ কয়েক বছর আগে। এরপরে সব বেইলি সেতুই যোগাযোগের অন্যতম ভরসা প্রত্যন্ত অঞ্চলের মানুষের। দেশের বিভিন্ন এলাকার বেইলি সেতুর এই চিত্র। দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু অপসারণ করে পাকা সেতু নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জ জেলা সদর থেকে দিরাই, শাল্লা ও জামালগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের মাধ্যম মদনপুর বেইলি সেতুটি অর্ধ শতাব্দী পুরনো। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করছে যানবাহন। স্থানীয়রা বলছেন, বিভিন্ন উপজেলা সড়কে অন্তত 25টি বেইলি সেতু 50 থেকে 60 বছরের পুরনো। এর মধ্যে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা 7 বেইলি সেতু অপসারণের দাবি দীর্ঘদিনের। কয়েকদিন আগে স্কুল থেকে ছাত্রছাত্রী যাওয়ার সময় গাড়ি উল্টিয়া পড়ে গেছে। ড্রাইভারও কি করবো? কাজটা যদি দ্রুত হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। এই ব্রিজটা মানে কোন সময় যে কি হয় আসলে আমরা বলা যায় না। বেইলি সেতুগুলো মাসে অন্তত একবার মেরামত করতে হচ্ছে উল্লেখ করে সড়ক বিভাগ বলছে, আগামী বছরের মধ্যে নতুন সেতু তৈরির উদ্যোগ নেওয়া হবে। হঠাৎ করে ভাঙিয়া পড়ে যায় অনেক সময়, এর জন্য রিপেয়ারিং করে রাখা লাগে। বছর দুয়েকের মধ্যে মোটামুটি সুনামগঞ্জের ম্যাক্সিমাম বেইলি ব্রিজগুলো আমরা আরসিসি বা পিসি গার্ডার ব্রিজে রূপান্তর করতে পারব। ঝুঁকিতে থাকা অন্তত 8টি বেইলি সেতু দেখা মিলবে কুমিল্লার ইলিয়টগঞ্জ মুরাদনগর সড়কের 35 কিলোমিটার অংশে। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে ঝুঁকি নিয়ে। তবে সড়ক বিভাগ বলছে, ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ এবং নতুন করে সেতু নির্মাণে হাতে নেওয়া হচ্ছে 348 কোটি 26 লাখ টাকার প্রকল্প। অনেক মালবাহী ট্রাক, বড় বড় বাস চলে, সেই ক্ষেত্রে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হওয়া যায়। এলিজিবল কন্ট্রাক্টর আমরা এখন পাচ্ছি না। 2বার আমরা টেন্ডার আহ্বান করেছি। আশা করি এবার আমরা কয়েকদিনের মধ্যে আরেকটা দরপত্র মূল্যায়ন প্রতিবেদন পাঠাবো প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে। সমাধান হচ্ছে। 7 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতুতে তৈরি হয়েছে গর্ত।
চালকদের সতর্ক করতে গাছের ডালের সাথে লাল কাপড় বেঁধে নিশানা টাঙিয়ে দায় সেরেছে কর্তৃপক্ষ। জেলায় এমন শতাধিক বেইলি সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে অসংখ্য মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝুঁকিপূর্ণ সেতুর কারণে জনভোগান্তি নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে প্রায় 25টি বেইলি সেতুই 50 থেকে 60 বছরের পুরনো, এর মধ্যে 7টি আবার বেশ ঝুঁকিতে রয়েছে। দৈনন্দিন জনভোগান্তি কেমন? সড়ক ও জনপথ বিভাগে নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কি? দেখুন, সুনামগঞ্জ জেলার অভ্যন্তরীণ সড়ক অর্থাৎ 12টি উপজেলার মধ্যে কিন্তু 25টি বেইলি সেতু রয়েছে। 25টি বেইলি সেতুর মধ্যে 7টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এখন যেই বেইলি সেতুটিতে দাঁড়িয়ে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সেটা এই বেইলি সেতু দিয়ে সুনামগঞ্জ জেলা সদরে অন্তত 3টি উপজেলার মানুষ কিন্তু যাতায়াত করে প্রতিদিন। হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং শত শত যানবাহন যাতায়াত করে। তো এই বেইলি, বিশেষ করে এই বেইলি সেতুটি মদনপুর নামক এই সেতু দিয়ে জেলার দিরাই, সাল্লা এবং জামালগঞ্জ এই 3 উপজেলার যানবাহন চলাচল করে, পণ্যবাহী যানবাহন চলাচল করে। মানুষ কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় এই সেতু দিয়ে চলাচল করে আমরা দেখে আসছি। আর এই সেতুর মধ্যে কিন্তু প্রতিদিনই আমরা দেখেছি অন্তত 2 থেকে 3 ঘন্টা কিন্তু যানজট লেগেই থাকে। একটি বাস বা যে কোনো একটি যানবাহন যদি এই সেতুতে উঠে, অন্য একটি যানবাহন কিন্তু তখন আর উঠতে পারে না, যার ফলে আমরা দেখি সেতু রয়েছে যে 6টি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অর্থাৎ সুনামগঞ্জ থেকে জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ এই 3টি সড়কেই ঝুঁকিপূর্ণ বেইলি সেতুগুলো রয়েছে, যার ফলে মানুষ কিন্তু অনেকটাই ক্ষোভ প্রকাশ করছে যেন এই বেইলি সেতুগুলা এখন পর্যন্ত কোনো সংস্কার করা হচ্ছে না। আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, এখন যেই সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেতুতে অন্ততপক্ষে 1 থেকে 1,500 জুরাতালি রয়েছে। এই জুরাতালি কিন্তু মাসে অন্তত 1 থেকে 2 বার কিন্তু সংস্কার করতে হয়। তো আর এই বিষয়ে আমি কথা বলেছিলাম সড়ক বিভাগের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন এইসব বেইলি সেতু দ্রুততমর মধ্যেই সরিয়ে নেওয়া হবে এবং সরিয়ে নিয়ে নতুন সেতু তৈরি করা হবে। তো আমরা কিছু কিছু বেইলি সেতুর পাশে আমরা দেখছি নতুন করে সেতুর কাজ করা হচ্ছে, কিন্তু যেই সব সেতুর কাজ করা হচ্ছে সেই সব সেতু কিন্তু খুব ধীর গতিতে চলছে। দ্রুত সময়ের মধ্যে এইসব সেতু শেষ করার কাজ নিশ্চয়ই কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ উদ্যোগ নেক দ্রুত সময়, এটাই সকলের প্রত্যাশা। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী। আপাতত রোহিঙ্গা তহবিল নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট IFRC। সংস্থাটি জানায় যুক্তরাষ্ট্রের বিদেশ সহায়তা কার্যক্রম বন্ধে রোহিঙ্গাদের উপর কী প্রভাব পড়তে পারে তাও খতিয়ে দেখা হচ্ছে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার বিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে এসব কথা বলেন IFRCর প্রতিনিধি দলের প্রধান আলবার্তো বোকানেগ্রা। তিনি জানান 2027 সাল পর্যন্ত বরাদ্দের অর্থ রয়েছে। বর্তমানে সংস্থাটি কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরিত করা রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। রোহিঙ্গাদের জন্য বিভিন্ন সরকার ও সংস্থার অর্থায়ন কমলেও এখনই তার প্রভাব পড়বে না, কারণ বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য 2027 সাল পর্যন্ত বরাদ্দকৃত অর্থ রয়েছে, যা দিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে নিতে পারব।